নমস্কার বন্ধুরা, গপ্পগাথায় তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। আমার এই চ্যানেলে থাকবে নানা স্বাদের গল্প এবং কবিতা। সেই সমস্ত শুনে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং মতামত পাঠিও, যেটা আমার কাছে অত্যন্ত দামি। আর এই সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। শুরু করছি আজকের গল্প। আজ থাকলো সত্যজিৎ রায়ের লেখা সহদেব বাবুর পোর্ট্রেট। যেটার আগের নাম ছিল ফ্রি স্কুল স্ট্রিট, সেই মির্জা গালিব স্ট্রিটে লাজারাসের নিলামের দোকানে প্রতি রবিবার সকালে সহদেব বাবুকে দেখা যেতে শুরু করেছে মাস তিনেক হলো। প্রথম অবস্থায় লোকাল ট্রেনে হেঁয়ালির বই, গোপাল ভাঁড়ের বই, খনার বছরের বই, পাঁচালির বই এইসব বিক্রি করে, তারপর 7 বছর ধরে নানা রকম দালালির কাজ করে কমিশনের টাকা জমিয়ে সেই টাকায় ছোটখাটো ব্যবসা শুরু করে আজ বছর 5 হলো ইলেকট্রিক কেবলের ব্যবসা করে সহদেব ঘোষ আজ যেখানে এসে দাঁড়িয়েছেন সেখানে সদানন্দ রোডে তার একটা ছিমছাম ফ্ল্যাট, একটা ফিয়াট গাড়ি, টেলিফোন, টেলিভিশন, 2টো চাকর, একটা ঠাকুর আর একটা অ্যালসেসিয়ান কুকুর। আগে যারা তার খুব কাছের লোক ছিল তারা এখন তাকে দেখলেই চট করে চিনতে পারে না, বা চিনলেও সাহস করে এগিয়ে এসে কথা বলে না। সহদেব বাবুরও খুব ইচ্ছে নেই যে তারা তাকে চেনে, তাই তিনি গোপ রেখেছেন। ঝুলপিটা 1 ইঞ্চি বাড়িয়েছেন আর চোখ খারাপ না হওয়া সত্ত্বেও একটা পাওয়ারবিহীন সোনার চশমা নিয়েছেন। অবস্থার উন্নতির সঙ্গে সঙ্গে তার নতুন বন্ধু জুটেছে, যারা তার বাড়িতে রোজ সন্ধ্যায় এসে ভালো চা, ভালো সিগারেট খান, প্লাস্টিকের তাসে 3 তাস খেলেন আর শনি রবিবার টেলিভিশনে হিন্দি বাংলা ছবি দেখেন। লেজারাসের দোকানে যাওয়ার কারণটা সহদেব বাবুর বৈঠকখানায় গেলেই বোঝা যায়। প্রতি রবিবারই তিনি ঘরের শোভা বাড়ানোর জন্য নিলাম থেকে কিছু না কিছু শৌখিন জিনিস কিনে আনেন। ঘড়ি, ল্যাম্প, পিতল আর চিনেমাটির মূর্তি, রূপোর মোমবাতি দান, বিলিতি ল্যান্ডস্কেপ ছবি, ঘরের এসব কিছুই লেজারাসের দোকান থেকে আনা। এছাড়া টেবিল, চেয়ার, সোফা, কার্পেট ইত্যাদি তো আছেই। আজ লাজারাস কোম্পানির মিহিরবাবু কথা দিয়েছেন যে বিলিতি ঔপন্যাসিকদের ভালো এক সেট বই তিনি সহদেববাবুর জন্য ব্যবস্থা করে দেবেন। মিহিরবাবু অভিজ্ঞ লোক, 20 বছর আছেন লাজারাস কোম্পানিতে। বাধা ধরা খদ্দেরদের চাহিদাগুলো তিনি আগে থেকে আন্দাজ করতে পারেন। সহদেববাবুর পছন্দও তার ভালোভাবেই জানা। এর আগেও অনেক হঠাৎ বড় লোকের চাহিদা তিনি মিটিয়েছেন। এরা অনেকেই যে লেখাপড়া বিশেষ না জানলেও ঝলমলে বিলিতি বই দিয়ে আলমারি সাজাতে ভালোবাসেন সেটা মিহিরবাবু বিলক্ষণ জানেন। 16খানা বইয়ের সুদৃশ্য সেট গাঢ় লাল চামড়ায় বাঁধানো সহদেববাবুর দেখেই মনটা নেচে উঠেছিল। কিন্তু সেটা দেখার পর মুহূর্তেই বইগুলো যে টেবিলের উপর রাখা ছিল তার পিছনেই দেওয়ালে টাঙানো গিল্টি করা ফ্রেমে বাঁধানো একটা ছবি দেখে তিনি কেমন যেন হকচকিয়ে গিয়ে বইয়ের কথাটা সাময়িকভাবে ভুলেই গেলেন। ছবিটা একটা অয়েল পেন্টিং, একজন বাঙালি ভদ্রলোকের পোর্ট্রেট, সাইজে আন্দাজ 3 ফুট বাই 4 ফুট। সেটা যে বেশ পুরনো সেটা তার ধুলিমলিন অবস্থা থেকে যেমন বোঝা যায়, তেমনি বোঝা যায় ছবিতে দেখানো অনেক খুঁটিনাটি জিনিস থেকে। গড়গড়া কেরোসিনের ল্যাম্প, রূপোর পানের ডিবে, হাতির দাঁতের হাতলওয়ালা ছড়ি, এই সবই চলে যাওয়া দিনের কথা মনে করিয়ে দেয়। তাছাড়া বাবুর পরনে গিলে করা এক পেশে বোতামওয়ালা পাঞ্জাবি, ঘন কাজ করা কাশ্মীরি শাল, চুনট করা চওড়া পেটে ধুতি, এইসবই বা আজকের দিনে কে পড়ে? যেকালের ছবি সেকালে অনেক সম্ভ্রান্ত বাঙালি আর্টিস্টদের নিয়ে নিজেদের ছবি আঁকিয়ে বাড়িতে টাঙিয়ে রাখতেন। কাজেই তাতে আশ্চর্য হবার কিছু নেই। যেটা সহদেব বাবুকে অবাক করলো সেটা হলো ভদ্রলোকের মুখ। কেমন দেখছেন?
সহদেববাবুর দিকে এগিয়ে এসে প্রশ্ন করলেন মিহিরবাবু। একেবারে আপনার মুখ বসানো, তাই নাকি? সেটা সহদেববাবুরও মনে হয়েছিল, কিন্তু বিশ্বাসটাকে পাকা করার জন্য হাতের কাছে বিক্রির জন্য রাখা একটা বাহারের আয়নায় নিজের মুখটা একবার দেখে নিয়ে বললেন, সত্যিই তো এই কার ছবি মশাই? মিহিরবাবু জানেন না, বললেন, একটা লট এসেছে চিতপুরের এক পুরনো বাড়ির গুদাম থেকে। এখন সে বাড়িতে গেঞ্জির কারখানা বসেছে। অনেক জিনিসের মধ্যে এটাও ছিল। কার ছবি জানেন না? আবার জিজ্ঞেস করলেন সহদেববাবু। হুম, দেখা মাত্র আপনার কথাই মনে হয়েছে কোনো জমিদার টমিদার হবে। তবে আর্টিস্ট নাকি নাম করা, শৈলেশ চাটুর্যে, এলগিন রোডে থাকেন। আর্ট নিয়ে লেখেন টেখেন তিনি। এই কিছুক্ষণ আগে এসে দেখে বললেন পরেশ ভুঁইয়ের নাকি এককালে সুনাম ছিল। ছবির ডান দিকের কোণে লাল রঙে লেখা শিল্পীর নামটা সহদেববাবুর দৃষ্টি এড়ায়নি। এটাও অকশন হবে নাকি? জিজ্ঞেস করলেন তিনি। কেন, চাই আপনার? আশ্চর্য, সহদেব ঘোষের অনেক শখের মধ্যে একটা বড় শখ ছিল নিজের একটা পোর্ট্রেট আঁকানো। ল্যাজারাসের একদিন একটা তেল রঙে আঁকা পুরানো পোর্ট্রেট থেকে শখটা মাথায় চাপে। কথাটা মেহেরবাবুকে বলাতে তিনিও উৎসাহ দিয়েছিলেন। এই একটা নতুন জিনিস হবে মশাই, আজকাল আর এটা রেওয়াজ নেই। অথচ পাক্কা হাতে আঁকা একখানা বেশ বড় সাইজের পোর্ট্রেট আঁকিয়ে ঘরে টাঙিয়ে রাখলে সে ঘরের চেহারাই পাল্টে যায়। আর এসব ছবির আয়ু কতদিন ভাবতে পারেন? আর্ট গ্যালারিতে এখনো 400-500 বছরের পুরানো অয়েল পেন্টিং এর জেল্লা দেখলে মনে হবে কাল কেনাকা। কোনো আর্টিস্টের সঙ্গে পরিচয় নেই, এমনকি শিল্প জগতের সঙ্গে কোনো সম্পর্কও নেই বলে সহদেববাবু শেষটায় আনন্দবাজার আর যুগান্তরে বিজ্ঞাপন দিয়েছিলেন। প্রতিবেশী সাংবাদিক সুজয় বোস বাতলে দিয়েছিলেন বিজ্ঞাপনের ভাষা। তৈলচিত্রে প্রতিকৃতি অঙ্কনে পারদর্শী শিল্পীর প্রয়োজন, প্রশংসাপত্র সহ নিম্নলিখিত ঠিকানা ইত্যাদি। একজন শিল্পীর দরখাস্ত দেখে তাকে বাড়িতে ডেকে পাঠান সহদেববাবু। বছর 25 বয়স, নাম কল্লোল দাশগুপ্ত। গভর্নমেন্ট কলেজ অফ আর্টস থেকে পাস করে রোজগারের চেষ্টা করছে। ছাত্র ভালো ছিল, তার প্রমাণ রয়েছে সার্টিফিকেটে। কিন্তু ছেলেটির চুল দাড়ি, গোফের বহর, ঢলঢলে প্যান্ট আর উগ্র বেগুনি রঙের শার্ট দেখে সহদেববাবু ভরসা পাননি। অতিরিক্ত অভাবে বলেই বোধহয় বারণ সত্ত্বেও ছেলেটি আরো দুবার এসেছিল, কিন্তু সহদেববাবুর মন ভেজেনি। যার চেহারা এত অপরিষ্কার তার ছবির হাত পরিষ্কার হবে কি করে? শেষ পর্যন্ত এক ব্যবসায়ী বন্ধুর কথায় বিশ্বাস করে এক ভদ্র চেহারা সম্পন্ন আর্টিস্টকে ডেকে দুদিন সিটিংও দিয়েছিলেন সহদেববাবু। কিন্তু দ্বিতীয় দিনে যখন দেখলেন যে তার চেহারাটা ছবিতে তার নিজের মতো না হয়ে নিউ মার্কেটের প্যারাডাইজ স্টোর্সের রুজন দত্তর মতো হয়ে যাচ্ছে, তখন বাধ্য হয়ে আর্টিস্টের হাতে 5টা 10 টাকার নোট গুঁজে দিয়ে তাকে বিদায় দিয়েছিলেন। মেয়েবাবুর প্রশ্নের উত্তরে সহদেববাবু বললেন, কাগজে বিজ্ঞাপন দিয়েও তো ভালো আর্টিস্ট পেলাম না, অথচ এ যেন আমারই জন্য তৈরি। তাই ভাবছিলাম, তাহলে আপনার জন্য রেখে দিই ছবিটা। কিরকম হবে দাম? দেখি কত কমে পারি। তবে ওই যে বলছিলাম, আর্টিস্টের নাম ছিল এককালে। শেষ পর্যন্ত 750 টাকায় এই অজ্ঞাত পরিচয় বাঙালিবাবুর ছবিটি কিনে এনে সহদেব ঘোষ তার বৈঠকখানায় সবচেয়ে বেশি চোখে পড়ে এমন একটা জায়গায় দেওয়ালে স্থান দিলেন। ঘরের চেহারা সত্যি ফিরে গেল। জবরদস্ত শিল্পী, তাতে কোনো সন্দেহ নেই। কাশ্মীরি শালের প্রত্যেকটি কলকা এত ধৈর্য ও যত্নের সঙ্গে আঁকা। ডান হাতের অনামিকায় আংটির হিরেটি যেন জলজল করছে, গড়গড়ার রূপোর কলকেটি যেন এইমাত্র পালিশ করা। বলা বাহুল্য, সহদেব বাবুর বন্ধুরাও ছবিটি দেখে থ মেরে গেলেন। প্রথমে সবাই ভেবেছিলেন যে সহদেব বুঝি কোনো ফাঁকে কোনো শিল্পী স্টুডিওতে গিয়ে ছবিটা আঁকিয়ে এনেছেন। তারপর আসল ঘটনাটা শুনে তাদের সকলের চোখ ছানা পড়া। পৃথিবীতে কোটি কোটি মানুষের প্রত্যেকেরই নাক, চোখ, কান, ঠোঁট, মুখের মোটামুটি একই জায়গায় থাকা সত্ত্বেও এক যমজ ভাই বোন ছাড়া দুজনের চেহারা এতটা সাদৃশ্য কোথায় চোখে পড়ে? সত্যনাথ বক্সী তো সরাসরি জিজ্ঞেস করে বসল, ইনি তোমার কোনো পূর্বপুরুষ নন তো? সেটা অবশ্যই সম্ভব না।
কারণ সহদেবের পূর্বপুরুষদের মধ্যে গত 100 বছরে কেউই পয়সা করেননি। ঠাকুরদাদা ছিলেন রেল স্টেশনের টিকিট বাবু, আর প্রপ্রীতামহ ছিলেন জমিদারি সেরেস্তার সামান্য কেরানি। নন্দবাণিজ্যের রহস্য উপন্যাস পড়ার বাতিক। সে নিজেকে একটি ছোটখাটো গোয়েন্দা হিসেবে কল্পনা করতে ভালোবাসে। সে বলল, এই বাবুটির পরিচয় খুঁজে না বার করা পর্যন্ত স্বস্তি নেই। ওই হীরের আংটিটার মধ্যে আমি রহস্যের গন্ধ পাচ্ছি। নিতাইদের কাছে 4 ভলম বংশ পরিচয় আছে। বাংলার জমিদারদের নারী নক্ষত্র তাতে জানা যায়। ছবিও আছে অনেকগুলো। সেদিন আর তাসের আড্ডা জমল না। এই ধরনের কাকতালীয় ঘটনা আর কার কি জানা আছে এইসব গল্প করে সন্ধ্যাটা কেটে গেল। রাত্রে বিছানায় শুয়ে সহদেব অনুভব করলেন যে ছবিটা দিনের বেলা বৈঠকখানা থাকলেও রাত্রে শোবার ঘরে রাখলে ভালো হয়। আর সেই সঙ্গে যদি ছবিটার মাথার উপর একটা ব্লু লাইটের ব্যবস্থা করা যায়, যেমন ট্রেনের কামরায় থাকে, আর সেটা যদি সারা রাত জ্বালিয়ে রাখা যায়, তাহলে ঘুমেরও ব্যাঘাত হবে না, অথচ মাঝরাত্রে ঘুম ভাঙলেই ছবিটা চোখে পড়বে। এই কাজটা ইলেকট্রিক মিস্ত্রি ডাকিয়ে পরের দিনই করিয়ে ফেললেন সহদেববাবু। ছবিটা পাবার 3 দিনের মধ্যেই সহদেববাবু তার ঝুলপিটা ইঞ্চিখানে কমিয়ে নিলেন, কারণ ঝুলপিতেই ছবির চেহারার সঙ্গে বেমিল ছিল। হাতের নখ নিয়মিত না কাটার ফলে বেয়ারা রকম বেড়ে যেত সহদেববাবুর। ছবির বাবুর হাতের নখ গোড়া অবধি পরিষ্কার করে কাটা, তাই সহদেববাবু নিজের নখের যত্ন নিতে আরম্ভ করলেন। পানের অভ্যাস ছিল না। ছবির মতো পানের ডিবে কিনে চাকরকে দিয়ে খিলি পান সাজিয়ে ডিবে পুড়ে পকেটে নিয়ে কাজে বেরোতে শুরু করলেন। গেও মানুষ ছোট অবস্থা থেকে বড় হয়েছেন বলেই আদব কায়দার দিকটা সহদেববাবুর একেবারেই জানা ছিল না। এই সম্ভ্রান্ত ঘরের বাবুর ছবির প্রভাব ক্রমে তার ভাবে ভাবে একটা পালিশ এনে দিতে শুরু করলো। লালবাজারের অফিসে বসে যতক্ষণ কাজ করেন ততক্ষণ কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না। টেরিলিনের শার্ট আর টেরিকটের প্যান্ট পরে অফিসে যান। গোল্ড ফ্লেক্স সিগারেট খান। দিনে 3 বার চা আর দুপুরে সীতানাথের দোকান থেকে আনা পুরি তরকারি আর জিলিপি খান। এসব অভ্যেস অনেক দিনের, কিন্তু কাজের শেষে সন্ধ্যায় বাড়ি ফিরে এসে তিনি আর ঠিক আগের মানুষ থাকেন না। হাঁটা চলার ভঙ্গি, কথা বলার ঢং, তাকিয়া কোলে নিয়ে বাবু হয়ে বসার কায়দা, চাকরকে হাঁক দিয়ে ডাকার মেজাজ, এই সবই নতুন। এসব অবশ্যই বন্ধুদের দৃষ্টি এড়ায় না। তারা বলে, ছবির বাবুর প্রভাব তোমার উপর যেভাবে পড়েছে, তোমাকে তো ফ্ল্যাট বাড়ি ছেড়ে চক মিলানো বাড়ি দেখতে হচ্ছে। সহদেববাবু মৃদু হাসেন, কোনো মন্তব্য করেন না। ছবির বাবু সবচেয়ে বেশি কাছে মনে হয় নিজেকে যখন সহদেববাবুর রাত্রে ঘরে ঢুকে অন্য সব বাতি নিভিয়ে কেবল নীল আলোটা জ্বালিয়ে খাটে শোন। তখন সত্যি মনে হয় ওই বাবু আর তিনি একই ব্যক্তি। আর তখনই মনে হয় ওই রকম এক পেশে সোনার বোতামওয়ালা পাঞ্জাবি, ওই বাহারের চওড়া লালপেড়ে ধুতি, ওই রকম কাজ করা কাশ্মীরি শাল, ওই চেয়ার, ওই গড়গড়া, ওই হীরের আংটি, ওই হাতির দাঁতের হাতলওয়ালা ছড়ি, এই সবই তার চাই। আর সবই একে একে জোগাড়ও হলো। ছবি আর চেয়ার দিলেন মিহিরবাবুই। চিতপুর থেকে লোক ডাকিয়ে স্পেশাল গড়গড়া তৈরি হলো ছবির সঙ্গে মিলিয়ে। সেই সঙ্গে ভালো অম্বুরি তামাক আনিয়ে সেটা খাবার অভ্যেসও তৈরি হলো। ছবির মতো পাঞ্জাবি তৈরি করার কোনো অসুবিধা নেই, আর তার জন্য সোনার বোতামও কেনা হলো। শালটা জোগাড় হলো এক বৃদ্ধ কাশ্মীরি শালওয়ালার কাছ থেকে। নাদির শাহ শালওয়ালা গত শীতে সহদেববাবুর বাড়িতে এনেছিলেন হরেক রকম শাল। সহদেববাবু কিছু কেনেননি। এবার শীত পড়তেই এক রবিবার সকালে শালওয়ালা আবার এসে হাজির। সহদেববাবু তাকে ছবিটা দেখিয়ে বললেন, ঠিক এমনি একখানা শাল জোগাড় করে দিতে পারেন? নাদির শাহ তৈরি চোখে ছবির দিকে এক ঝলক দৃষ্টি দিয়ে বললেন, এমন জামেও আর তো চট করে পাওয়া যায় না আজকের দিনে, তবে টাইম দিলে খোঁজ করে দেখতে পারি। সেই জামেওয়ারও চলে এলো 3 সপ্তাহের মধ্যে। রঙের সামান্য বেমিল, তবে আসল শালের রং কেমন ছিল কে বলবে। একে তো পুরানো ছবি, রং বদলে যেতে পারে। তাছাড়া আর্টিস্টের তেল রং আর আসল শালের রঙে কোনো তফাৎ নেই, এ কথা জোর দিয়ে কে বলতে পারে। কত দাম জিজ্ঞেস করলেন সহদেববাবু। আপনার জন্য স্পেশাল রেট 4.5। 450? আজকে দিনে ভালো কাশ্মীরি শালের দাম সম্পর্কে সহদেববাবুর কোনো ধারণাই নেই। নো স্যার, চোখের কোণে ভাঁজ ফেলে মৃদু হেসে বললেন নাদিসা। 4500। স্পেশাল রেট আর কমলো না।
নাদিসাকে 4,000 টাকার একটা চেক লিখে দিলেন সহদেব ঘোষ। ছবির সঙ্গে মেলানো চেয়ার, শ্বেতপাথরের তেপায়া টেবিল, ঘষা কাচের ডোমওয়ালা কেরোসিন ল্যাম্প আর শেক্সপিয়ারের বই কেনার পরেও একটা জিনিস বাকি রইল। সেটা হলো বাবুর ডান হাতের অনামিকার হীরের আংটিটা। সহদেব ঘোষ একবার নৈহাটে গিয়ে বিখ্যাত জ্যোতিষী দুর্গাচরণ ভট্টাচার্যকে দিয়ে তার ভাগ্য গণনা করিয়ে এনেছিলেন। তখন তিনি হিসাবে ব্যবসায় নেমেছেন। কপালে কি আছে জানা নেই। জ্যোতিষী সহদেবের অভাবনীয় আর্থিক সাফল্যের কথা গণনা করে একটা কাগজ লিখে দিয়েছিলেন, কিন্তু 8 বছরের মধ্যেই যে ব্যবসায় এমন দুর্যোগ দেখা দেবে তার কোনো উল্লেখ সে কাগজে ছিল না। আজ সেই কাগজটিকে ছিঁড়ে দলা পাখি জানালার বাইরে ছুঁড়ে ফেলে দিলেন সহদেববাবু। কারণ আর কিছুই নয়, গত 1 মাসের মধ্যে 2টো বড় অর্ডার বাতিল হয়ে যাওয়ায় সহদেববাবুর বেশ কয়েক লাখ টাকা লোকসান করে দিয়েছে। অত্যন্ত সাধারণ অবস্থা থেকে শুরু করলেও সহদেবকে কোনোদিনই পূর্তির গ্লানি ভোগ করতে হয়নি। নিচ থেকে ধীরে ধীরে সমানে তিনি ওপর দিকেই উঠেছেন, অর্থাৎ সবটাই চড়াই, উতরাই নেই। কিন্তু আজ হঠাৎ উতরাইয়ের বিভীষিকাময় অভিজ্ঞতা তাকে দিশেহারা করে দিল। আর এই অবস্থাটা যে সাময়িক, তেমনি কোনো ভরসাও তিনি পেলেন না। এই অবস্থায় একজন জ্যোতিষীর উপর আস্থা হারালেও অন্য আরেকজনের কাছে যাওয়ার লোভ সামলাতে পারলেন না সহদেব ঘোষ। ভবানীপুরে গিরিশ মুখার্জি রোডের নারায়ণ জ্যোতিষীকে গিয়ে ধরে পড়লেন তিনি। নারায়ণ জ্যোতিষীর গণনা করতে লাগলো 4.5 মিনিট। সহদেবের চরম দুর্দিন দেখা দিয়েছে। অপগ্রহের প্রভাব চলছে গোটা বছরটাই, এবং কোনো এক ব্যক্তি যার উপর সহদেব বিশ্বাস রেখেছিলেন তিনি প্রতারকের কাজ করছেন। এই ব্যক্তি যে কে সেটা ভেবে বার করার কোনো প্রয়োজন বোধ করলেন না সহদেব বাবু। এমন কেউ করতে পারে সেটা আগে জানলে বরং সাবধান হতে পারতেন। ব্যবসায় নেমে অনেকের উপরেই বিশ্বাস রাখতে হয়েছে তাকে। তাদের মধ্যে কে ল্যাং মেরেছে সেটা এখন জেনে কি লাভ। আসল কথা, তার সর্বনাশ হয়েছে। পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। প্রথমেই গেল ফিয়াট গাড়িটা। 4 বছর আগে 34,000 টাকায় কেনা গাড়িটা 12,000 বিক্রি করতে হলো সহদেব বাবুকে। দুর্দিনের বন্ধুই খাঁটি বন্ধু, এমন একটা প্রবাদ ইংরেজিতে আছে। সহদেববাবু 3 জন বন্ধুর মধ্যে একজনই দেখা গেল সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেন। নন্দ বানুজ্জে, সেই যে বলেছিলেন ছবির বাবুর পরিচয় খুঁজে বার করবেন, সে ব্যাপারে এখনো পর্যন্ত সুবিধা করে উঠতে পারেননি। বংশ পরিচয় 4 খণ্ডের 1 খণ্ডে সেলিমগঞ্জের জমিদার ভূতনাথ চৌধুরীর ছবির সঙ্গে আর সব কিছু মোটামুটি মিলে গেলেও মুখ একেবারেই মেলেনি। নন্দ পাশে থাকাতে এই সংকটের অবস্থাতেও সহদেববাবু তো সামলে আছেন, না হলে কি হতো বলা যায় না। এই নন্দবানুজ্জেই একদিন সহদেবকে বললেন কথাটা। ছবিটা বিদায় করো ভাই, আমার বিশ্বাস ওটাই নষ্টের গোড়া। আর সত্যি বলতে কি, এখন তোমার যা চেহারা হয়েছে তার সঙ্গে ওটার মিল সামান্যই। হাতে আয়না নিয়ে ছবির সামনে দাঁড়িয়ে নিজের মুখের সঙ্গে মিলিয়ে সহদেববাবুর যে কথাটা মনে হয়নি তার নয়। গত 2 মাসেই কানের দুপাশে পাকা চুল দেখা দিয়েছে, চোখের তলায় কালি পড়েছে, গাল বসেছে, চামড়ার মসৃণতা চলে গিয়েছে, অথচ ছবির বাবুর কোনো বিকার নেই। ওই লেজারাসেই আবার গিয়ে ফেরত দাও ছবিটা, বললেন নন্দ বানুজ্জে। তোমাকে তো বলেছিল আর্টিস্টের বেশ নামডাক আছে, খদ্দের মিলে যাবে, আপদ বিদেয় হবে, পয়সাও কিছু আসবে ঘরে। সেই রাত্রে ঘরের বাতি নিভিয়ে নীলবাতি জেলে ছবিটার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে সহদেববাবুর মনে যে ভাবটা এলো সেটা আগে কখনো আসেনি। সেটা আতঙ্কের ভাব। বাবুর ঠোঁটের কোণে হাসিটাকে এতদিন প্রসন্ন বলে মনে হয়েছে, এখন মনে হচ্ছে পৈশাচিক। দৃষ্টিটাও সোজা তাঁরই দিকে হওয়াতে মনে হয় হাসিটা বুঝি তাকেই উদ্দেশ্য করে হাসা। কি আশ্চর্য! কবেকার কোথাকার এক বাবু সেই বাবুর ছবি আঁকলেন আদ্যিকালের শিল্পী পরেশ গুই, আর সেই ছবি কিনা তার বাড়িতে এসে তার জীবনটাকে এমনভাবে তছনছ করে দিল। ছবির দামের বাইরে কত টাকা তার খরচ হয়েছে এটা কেনার দরুন সেটা ভাবতে সহদেববাবু শিউরে উঠলেন। তাও তো সামর্থ্য ছিল না বলে হীরের আংটিটা কেনা হয়নি। সেটার পিনে আবার আর ভাবতে পারলেন না সহদেববাবু। নীলবাতি নিভিয়ে দিয়ে খাটে শুয়ে স্থির করে ফেললেন কালই সকালে ট্যাক্সি করে লাজারাসে গিয়ে ছবিটা ফেরত দিয়ে আসবেন। গুড মর্নিং স্যার, ওটা কি বই আনলেন? প্রায় 1 বছর পরে মিহিরবাবুর সঙ্গে দেখা হলো। আজ অবশ্যই রবিবার না, তাই নিলামের কোনো তোড়জোড় নেই। সহদেববাবু 3টে বাংলা খবরের কাগজ দিয়ে আষ্টে পৃষ্ঠে মোড়া ছবিটাকে মেঝেতে নামিয়ে রেখে কপালের ঘাম মুছে মিহিরবাবুকে ব্যাপারটা বললেন। অবশ্যই আসল কারণটা তো আর বলা যায় না, তাই বললেন ছবিটা দেখে সবাই ঠাট্টা করে মশাই,
বলে জমিদারি প্রথা কোন কালে উঠে গেল, আর তোমার কিনা হঠাৎ জমিদার সেজে ছবি আঁকার শখ হলো। শুনে শুনে কান ঝালাপালা হয়ে গেল, তাই ফেরত দেওয়া স্থির করলাম। দেখবেন যদি কেউ কেনে টেনে, অবশ্যই পড়ে থাকলেও ক্ষতি নেই। ট্যাক্সি থেকে নামতে দেখলো, গাড়ি কি হলো? কারখানায়। আসি। সহদেববাবু চলে যাবার পর টেলিফোনের বই দেখে একাডেমি অফ ফাইন আর্টসের নম্বর বার করে ভাইপোকে একটা ফোন করলেন মিহিরবাবু। ভাইপোর ছবির এক্সিবিশন হচ্ছে সেখানে। বড় পেয়ারের ভাইপো এটি। কে কল্লোল? আমি মিহির কাকা। শোন, তোর প্রথম রোজগার করিয়ে দিয়েছিল, কিভাবে মনে আছে? মনে নেই? সেই যে সদানন্দ রোডের এক ভদ্রলোক পোর্ট্রেট আর্টিস্টের জন্য বিজ্ঞাপন দিলেন, তুই গেলে তোকে খেদিয়ে দিলেন, আর তুই মন থেকে পোর্ট্রেট করলি জমিদারের পোশাক পরিয়ে। হ্যাঁ হ্যাঁ, সেই ছবি আবার ফেরত এসেছে, বুঝেছিস? তুই একসময় এসে নিয়ে যাস, দোকানে অনেক মাল, রাখার জায়গা নেই। টেলিফোনটা রেখে মিহিরবাবু খদ্দের দিকে মন দিলেন। অ্যাডাম সাহেব এসেছেন সেই দাবার সেটটার খোঁজে। সেটাকে আবার 150 বছর আগে বর্মায় তৈরি বলে চালাতে হবে। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করলাম। আবার ফিরবো পরের পর্বে। তোমরা সকলে খুব খুব ভালো থেকো। ধন্যবাদ।